কারা তোমরা, আর আমাকে কিডন্যাপ কেন করেছো? হা 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 যশ, এবার আমরা তোমাকে ছাড়বো না, এটা তোমার শেষ দিন। এইসব হলো কি করে? রাত প্রায় 2টো বাজছিল এবং জস তার ল্যাবে ভূতদের সাথে এক্সপেরিমেন্ট করছিল। জস একটা ভূতকে ধরে লাল রঙের তরলে ডুবিয়ে দেয়। তখন সেই ভূতা জোরে জোরে চিৎকার করতে শুরু করে, প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে কিছু করবে না। প্রথমে তো তোমরা ভূত হয়ে লোকেদেরকে বিরক্ত করো, তারপর ধরা পড়ে গেলে কাঁদতে শুরু করো। জস সেই ভূতটাকে আবার প্রিজনে রেখে দেয় এবং তার বেডরুমে ফিরে আসে। জসের ঘুম পাচ্ছিল, তাই জস তার ব্যালকনিতে গিয়ে নিচের দিকে দেখতে শুরু করে। জসের বাড়িটা মেঘের উপরে ছিল এবং নিচে পুরো জঙ্গল ছিল। জসের খিদে পায়, তো সে তার বাইকটা নেয় এবং হাওয়াতে উড়ে উড়ে নিচে মাটিতে চলে আসে। জস বাইকে করে সোজা মার্কেটে পৌঁছে যায়, কিন্তু মার্কেটে সব দোকান বন্ধ ছিল। আরে এখানে তো একটা দোকানও খোলা নেই। জস চারিদিকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে মার্কেটের একটা দোকান খোলা আছে। জস দোকানের দরজাটা ঠকঠক করে। কেউ আছে? আমার কিছু জিনিসপত্র দরকার ছিল। জসের আওয়াজ শোনা মাত্র ভেতর থেকে একটা লোক দোকানটার শাটারটা খোলে। কাকু, আমার কিছু খাবার জিনিসপত্র দরকার ছিল। এরপর জস দোকানের ভিতরে গিয়ে জিনিসপত্র নিতে শুরু করে। সেই দোকানের মালিকটা চেয়ারে বসে জসকে দেখছিল। কিছু তো গন্ডগোল আছে। তখনই জসের নজর সামনে রাখা তেলের বোতলের উপরে পড়ে। জস বুঝে যায় যে এখানে ভূত আছে। সামনে আলমারিতে থাকা একটা তেলের বোতল উল্টে গেছে, অর্থাৎ বোতলটা নিচে পড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু বোতলটা নিচে পড়ছে না, অর্থাৎ এখানে ভূত আছে। জস তার ঘড়িটাকে দেখে, কিন্তু তার কাছে ঘড়িটা ছিল না। আরে বাবা, আমি তো ঘড়িটা বাড়িতেই ভুলে গেছি। জস তখনই ওই দোকান মালিকটার দিকে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না এবং চেয়ারটা খালি ছিল। এখনই তো দোকানের মালিক চেয়ারে বসেছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? নিশ্চয়ই এখানে অনেক বড় একটা গন্ডগোল হতে শুরু করেছে। জস দোকানের পিছনে বানানো সিঁড়ির দিকে দৌড়ায়, কিন্তু তখনই হঠাৎ জসের সামনে যে দোকানদারটা চলে আসে। জস তাকে একটা জোরে কিক মারে, যার ফলে সে দোকানদারটা ভয় পেয়ে যায় এবং সিঁড়ির উপরের দিকে দৌড়ায়। জস তার পিছু করতে শুরু করে, কিন্তু জস বুঝে যায় সেই দোকানদারটাও ভূত। নিচে দেখো, পুরো জল পড়ে আছে এবং সিঁড়ির দিকে যাওয়ার সময় সেই দোকানদারটা পায়ের জুতো ভিজে গেছিল, কিন্তু তবুও সিঁড়ির উপর পায়ের ছাপ নেই। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ সেই দোকানদারটা ভূত হবে। জস তার পিছু করে এবং পিছু করতে করতে ছাদে পৌঁছে যায়। ছাদের উপরে সেই ভূতের দোকানদারটাকে জস কোথাও দেখতে পায় না। তখনই জস ছাদের উপরে একটা রুম দেখতে পায়। তারপর জস সেই রুমটার ভেতরে চলে যায়। রুমটার ভেতরে চারিদিকে অন্ধকার ছিল এবং কিছু একটা জিনিসের পড়ার শব্দ পাওয়া যাচ্ছিল। জস হিম্মত করে ধীরে ধীরে রুমের ভেতরে যায়। তখনই হঠাৎ জসের পায়ে কিছু একটা ফুটে যায়। জসের খুব জোর ব্যথা লাগে। জস তখনই রুম থেকে বাইরে বেরিয়ে আসে। রুম থেকে বাইরে আসা মাত্র জস তার পাটাকে দেখে এবং সে অবাক হয়ে যায়। জসের পায়ে একটা পেরেক ঢুকে গেছিল এবং অনেক রক্ত বেরোচ্ছিল। আমি তো জুতো পরেছিলাম, তাও পেরেকটা জুতোটা ভেদ করে গেল কি করে? কিন্তু জস বুঝে যায় যে এই পেরেকটা নিজের থেকেই নয়, বরং ভূতটা ইচ্ছে করেই অন্ধকারের সাহায্য নিয়ে জসের পায়ে পেরেক ফুটিয়ে দিয়েছে। কিন্তু জসের পায়ে উপর থেকে পেরেক ঢুকেছে, অর্থাৎ অন্ধকারের সাহায্য নিয়ে ভূত জসের পায়ের উপরে পেরেক ঢুকিয়ে দিয়েছে। জস কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এরকমটা কেন হচ্ছে। জসের কাছে না তার মোবাইল, না তার গান, না তার ঘড়ি ছিল। জস রুমালটা বার করে সেই ক্ষতস্থানে বেঁধে দেয় এবং খুঁড়িয়ে খুঁড়িয়ে বাইরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। জস ছাদের উপর থেকে নিচে দেখে তো তার বাইকটা নিচে দাঁড়িয়ে ছিল, কিন্তু জস ঘড়ি ছাড়া বাইকটাকে অ্যাক্টিভেট করতে পারতো না। আমি যদি আবার সিঁড়ি দিয়ে যাই তাহলে সেখানেও ভূত আছে আর শাটারটাও বন্ধ হয়ে গেছে। জস নিচে যাওয়ার জন্য ছাদের উপর থেকে উঁকি মেরে দেখে তো সে অনেকগুলো কার্নিশ দেখতে পায়। জস কার্নিশের সাহায্যে নিচে যাওয়ার কথা ভাবছিলই, কিন্তু তখনই হঠাৎ সেই বন্ধ রুম থেকে ভুতুড়ে দোকানদারটা বাইরে বেরিয়ে আসে। কিন্তু জস কিছু করার আগেই সেই ভুতুড়ে দোকানদারটা জসকে ছাদ থেকে ফেলার চেষ্টা করতে শুরু করে, কিন্তু জস কৌশলে নিচে ঝুঁকে যায় এবং সেই ভুতুড়ে দোকানদারটাকে বাইরে ফেলে দেয়। ছাদ থেকে নিচে পড়া মাত্র সেই ভূতের দোকানদারটা একটা ভয়ানক ভূতে রূপান্তরিত হয় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। জস কার্নিশে লাফাতে শুরু করে। জস সবার প্রথমে ডান দিকের কার্নিশে পৌঁছায় এবং তারপর পরবর্তী কার্নিশে পৌঁছে যায়। এরকম করতে করতে জস ফাইনালি শেষের কার্নিশে পৌঁছে যায়, যেখান থেকে মাটি একদম কাছে ছিল। জস সেখান থেকে নিচে লাফ মারে, কিন্তু লাফ মারার জন্য জসের পা থেকে অনেক রক্ত বেরোতে শুরু করে। কিন্তু জস ভয় না পেয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার বাইকের দিকে এগোতে শুরু করে। কিন্তু তখনই হঠাৎ সেখানে দুটো ভূত চলে আসে এবং জসকে ঘিরে ফেলে। আজ আমার গানটা আমার কাছে নেই, তাই তোমরা আমাকে বিরক্ত করছো, নইলে আমি তোমাদেরকে দেখে নিতাম। জসের কথাটা শুনে দুটো ভূত জোরে জোরে চিৎকার করতে শুরু করে
এবং একটা ভূত পিছন থেকে গিয়ে জসের পাটা টেনে দেয় এবং জস ধড়াম করে নিচে পড়ে যায়। কে তোমরা, আর আমাকে বিরক্ত করছো কেন? তখনই ভূত হাসতে হাসতে জসকে বলে, আমাদেরকে ভূতের রক্ষক তোমাকে ধরার জন্য পাঠিয়েছে। ইম্পসিবল। আমি ভূতের রক্ষককে শহরের সবচেয়ে বড় ডিটেকটিভ মেহুলের হাতে তুলে দিয়েছিলাম, তাহলে সে বাইরে কি করে এলো? জস ভূতের রক্ষকের ব্যাপারে ভাবছিল। তখনই ওই দুটো ভূত জসের উপরে একটা মায়াবী জাল ফেলে দেয় এবং সেটাতে জস ফেঁসে যায়। তারপর সেই দুটো ভূত জসকে নিয়ে হাওয়াতে উড়ে যায় এবং জসের বাইকটা সেখানেই দাঁড়িয়ে থেকে যায়। অন্যদিকে পুলিশ মেহুলকে রাত 3টের সময় কল করে, কিন্তু মেহুল ঘুমোচ্ছিল এবং তার মোবাইলটা টেবিলে রাখা ছিল। পুলিশ মেহুলকে অনেকবার কল করে এবং ফাইনালি মেহুলের ঘুম ভেঙে যায়। এত রাতে কে কল করছে? মেহুল কলটা রিসিভ করে। তো পুলিশ মেহুলকে বলে যে ভূতের রক্ষক হঠাৎ করে কাল কোঠরি থেকে বাইরে বেরিয়ে এসেছে। এটা শুনে মেহুল খুব ভয় পেয়ে যায় এবং মেহুল তখনই তার ড্রেস পরতে শুরু করে। আমাকে আমার ব্লাস্টিং গানটা নিয়ে যেতে হবে, এই ব্যাপারটা অনেক সিরিয়াস। মেহুল তার ব্লাস্টিং গানে বুলেটটা ভরে নেয় এবং জেলের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে হাইওয়েতে কেউ বড় বড় পাথর রেখে দিয়েছিল, তাই রাস্তাটা বন্ধ ছিল এবং পাশেই একটা ভাঙা গাছ পড়েছিল, তাই সেখান থেকেও গাড়ি বেরোতে পারতো না। এই পাথরগুলো তো অনেক ভারী লাগছে আর আমি একা এই গাছটাকে তুলতে পারবো না, এবারে কি করব? মেহুলের কাছে ব্লাস্টিং গান আছে। মেহুল তার গান দিয়ে ফায়ার করে এবং সব পাথরগুলো নষ্ট হয়ে যায়। মেহুল খুব জোরে গাড়ি চালায় এবং তখনই পুলিশ স্টেশনে পৌঁছে যায়। ইন্সপেক্টর, এইসব কিভাবে হলো? তখন পুলিশওয়ালা মেহুলকে বলে গভীর রাতের সময় ছিল, তাই সিকিউরিটি গার্ড ছাড়া বাকি সবাই ঘুমোচ্ছিল। তখনই হঠাৎ জেলের ভেতরে অনেক জোরে আলো দেখা যায় এবং ভূতের রক্ষক গায়েব হয়ে যায়। মেহুল সেই কামরায় যায় যেখানে ভূতের রক্ষককে রাখা হয়েছিল। কামরাটার ভালো করে তল্লাশি নেওয়ার পর মেহুল পুলিশকে বলে, ইন্সপেক্টর, জেলের কোনো লোকই এই ভূতের রক্ষককে পালাতে সাহায্য করেছে। জেলের দেওয়ালে একটা পোস্টার লাগানো আছে এবং সেই পোস্টারে একটা ছিদ্র আছে যেটাকে কালো দেখাচ্ছে, যেখানে দেওয়ালের কালারটা সাদা। তাই পোস্টারে যদি ছিদ্র আছে তাহলে তার পিছনে সেই সাদা রংটা দেখানো উচিত ছিল। তার মানে কিছু একটা গন্ডগোল আছে। মেহুল পোস্টারটা বার করে দেখে, তখন সে অবাক হয়ে যায়। পোস্টারের পিছনে একটা সুড়ঙ্গ ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ জেলের কোনো মানুষই ভূতের রক্ষককে সুড়ঙ্গ বানানোর হাতিয়ার দিয়েছে। এরপরে মেহুল জস দ্য ঘোস্ট হান্টারকে ফোন করে, কিন্তু জস ফোন তুলছিল না। মেহুল অনেকবার জসকে ফোন করে, কিন্তু জস ফোনই তুলছিল না। জস তো সারা রাত জেগে ভূতেদের ধরে, তাহলে সে কল রিসিভ করছে না কেন? নিশ্চয়ই অনেক বড় একটা গন্ডগোল আছে। মেহুল জসকে বারবার কল করছিল, কিন্তু জস কলটা রিসিভই করছিল না, কারণ জস তো কিডন্যাপ হয়ে গেছিল। মেহুলের খুব টেনশন হয়। মেহুল তখনই শহরের সব পুলিশদের ভূতের রক্ষকের ব্যাপারে জানিয়ে দেয়। এরপর মেহুল জেলের ইনচার্জকে জিজ্ঞেস করে, ইন্সপেক্টর, এই জেলের ইনচার্জ তুমি, সত্যি করে বলো যে ভূতের রক্ষককে কে সাহায্য করেছে? স্যার, আমি তো ঘুমোচ্ছিলাম, কিন্তু রাতের সময় 3জন সেখানে পাহারাদারি করছিল। সেই 3জনকে এখানে ডাকো। ইন্সপেক্টর 3জন সিকিউরিটি গার্ডকে তার সামনে নিয়ে আসে। মেহুল 3জনকে জিজ্ঞাসাবাদ করে। প্রথম গার্ড বলে, স্যার, আমার ঘুম পাচ্ছিল, কিন্তু আমি ভাবলাম কফি বানিয়ে নিই, কিন্তু দুধ শেষ হয়ে গেছিল, তাই আমি দুধ আনতে বাইরে চলে গেছিলাম। দ্বিতীয় গার্ড বলে, স্যার, আমার মোবাইলে সব ডাটা শেষ হয়ে গেছিল, তাই আমি এয়ারপোর্টে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। তৃতীয় সিকিউরিটি গার্ড বলে, স্যার, আমার ডিউটি তো বাইরে ছিল, বাইরের দেওয়ালের রং নীল, তাই আমার জামাতেও নীল রং লেগে গেছে। 3জনের কথা শুনে মেহুল বুঝে যায় যে 3জনের মধ্যে কে মিথ্যে কথা বলছে। প্রথম এবং তৃতীয় সিকিউরিটি গার্ড মিথ্যে কথা বলছে। প্রথম সিকিউরিটি গার্ড এত রাতে দুধ নিতে বাইরে কেন যাবে? এত রাতে সে দুধ কোথায় পাবে? এবং তৃতীয় সিকিউরিটি গার্ডের জামাটাকে ভালো করে দেখো, জামাতে দেওয়ালের কালার লাগেনি, লাগানো হয়েছে। তাছাড়া সামনে থেকে কালার কিভাবে লাগবে? অর্থাৎ প্রথম এবং তৃতীয় সিকিউরিটি গার্ড মিথ্যে কথা বলছে। মেহুল দুটো সিকিউরিটি গার্ডকে ধরে ফেলে এবং এক এক চড় বেড়ে জিজ্ঞেস করে। তো প্রথম গার্ড বলে, স্যার, তৃতীয় সিকিউরিটি গার্ড আমাকে একটা মেশিন দিয়েছিল সুড়ঙ্গ বানানোর, আর বলেছিল এটা ভূতের রক্ষককে দিয়ে দিতে, তার বদলে আমি 1 লাখ টাকা পাবো। মেহুলের খুব রাগ হয়। মেহুল তৃতীয় সিকিউরিটি গার্ডের কলার ধরে নেয়। টাকার জন্য তুমি ভূতের রক্ষককে পালাতে সাহায্য করেছো, এবার সত্যি করে বলো, তোমাকে টাকা কে দিয়েছিল? স্যার, আমাকে একজন ছেলে অনেক টাকা দিয়েছিল এবং বলেছিল ভূতের রক্ষককে জেল থেকে বাইরে বার করতে হবে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। ওই মেয়েটির ব্যাপারে জানতেই হবে। তারপর মেহুল ওই মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে এবং সিকিউরিটি গার্ড বলে যে ওই মেয়েটি জঙ্গলে থাকে এবং সে সেখানে তাকে টাকা নেওয়ার জন্য ডেকেছিল। মেহুল পুলিশ কমিশনারকে ফোন করে ওই দুজনকে সাসপেন্ড করিয়ে দেয়
এবং পুলিশ দুজন সিকিউরিটি গার্ডকে তাদের কাস্টডিতে নিয়ে নেয়। আমাকে জসের ঘর যেতে হবে এবং তার সাহায্য নিতে হবে, কারণ আমি একলা ওই ভূতের রক্ষককে ধরতে পারবো না। মেহুল তখনই তার গাড়ি করে জসের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। জেল থেকে জসের ঘর পর্যন্ত পৌঁছানোর 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা জঙ্গল দিয়ে যায়। রাস্তার পাশেই একটা মরা হাতি রয়েছে, সেটার দুর্গন্ধ এত বেশি যে সেখানে নিঃশ্বাসও নেওয়া যাবে না। দ্বিতীয় রাস্তা একটা কাঁচা রাস্তা দিয়ে যায়, কিন্তু এখানে অনেক কাদা আছে। এবং তৃতীয় রাস্তা একটা হাইওয়ে দিয়ে যায়, কিন্তু এটা অনেক লম্বা রাস্তা। তৃতীয় রাস্তা দিয়ে তো একদমই যাবে না, কারণ তৃতীয় রাস্তাটা লম্বা এবং অনেক সময়ও লেগে যাবে। দ্বিতীয় রাস্তাতে কাদা আছে, হতে পারে মেহুলের গাড়িটা ফেসে যেতে পারে। তাই মেহুল প্রথম রাস্তাটাই নেবে। মেহুলের গাড়িটা একদম সিকিউর, কোনো হাওয়ায় ভেতরে আসতে পারবে না। মেহুল তার গাড়ির সব জানলা বন্ধ করে নেয়। এবার মেহুলের কাছে মরা হাতিটার দুর্গন্ধ আসবে না এবং সে জঙ্গলের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে মেহুল জসের ঘরের নিচে পৌঁছে যায়, কিন্তু জসের বাড়িটা তো মেঘের উপরে ছিল। জস তো আমাকে এখানেরই অ্যাড্রেস দিয়েছিল, কিন্তু এখানে তো তার কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। মেহুল কিছুক্ষণ ধরে আশেপাশে তার ঘরটা খুঁজতে শুরু করে। তখনই হঠাৎ মেহুলের নজর ওই মেঘের উপরে পড়ে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। জসের বাড়িটা তো মেঘের উপরে, এই ছেলেটা তো অনেক বড় খেলোয়াড় বেরোলো। এরপর মেহুল জসকে কল করে, কিন্তু জস আবার কল রিসিভ করে না। আমাকে জসের মোবাইলের লোকেশনটা ট্র্যাক করতে হবে, হতে পারে জস বাড়িতেই নেই। এরপর মেহুল জসের মোবাইলের লোকেশনটাকে ট্র্যাক করায়, তো তার লোকেশনটা মেহুলের ঠিক উপরেই আসছিল। জসের মোবাইলটা তো ঘরেই আছে, তাহলে জস আমার কলটা কেন রিসিভ করছে না? নিশ্চয়ই কোনো একটা বড় গন্ডগোল আছে। মেহুল জস পর্যন্ত পৌঁছানোর রাস্তা খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনো উপায় পায় না। সে কোনোভাবেই জসের সাথে কন্ট্যাক্ট করতে চাইছিল, কারণ ভূতের রক্ষক জেল থেকে পালিয়ে গেছিল। এবার আমার কাছে অন্য কোনো অপশন নেই, আমাকে জসের ঘরের উপর ফায়ারিং করতেই হবে, যাতে আওয়াজটা শুনতে পারে। মেহুল তার গানটা বার করে এবং জসের বাড়ির উপরে ফায়ারিং করতে শুরু করে। মেহুলের একটা গুলি জসের ঘরের উপরে লাগে এবং ব্লাস্ট হয়ে যায়, কিন্তু তাও জস বাড়ির থেকে বেরোয় না। জসের কোনো রেসপন্স কেন পাচ্ছি না? নিশ্চয়ই অনেক বড় একটা গন্ডগোল আছে। সকালের 5টা বাজতে যাচ্ছে, এখন তো আলিয়াও জেগে গেছে। মেহুল তখনই আলিয়াকে কল করে, কিন্তু আলিয়া সেই সময় তার বাড়িতে ক্যারাটের প্র্যাকটিস করছিল, তাই সে মেহুলের কলটা অ্যাটেন্ড করতে পারছিল না। প্র্যাকটিস শেষ করে আলিয়া বেডরুমের দিকে যাচ্ছিল। আলিয়া খুবই হাঁপাচ্ছিল এবং সে বেডরুমে গিয়ে মোবাইলটা দেখে, তো তাতে মেহুলের 8টা মিস কল ছিল। আরে বাপরে, মেহুল স্যারের 8টা মিস কল, এবার তো আমি মারা যাব। আলিয়া ভয় পেতে পেতে মেহুলকে কল করে। সরি স্যার, আমি আমি ম্যামে করছো কেন? কি হয়ে গেছে তোমার? তুমি এত জোরে হাঁপাচ্ছ কেন? স্যার, আমি ক্যারাটের প্র্যাকটিস করছিলাম। এরপর মেহুল আলিয়াকে সব কথা খুলে বলে এবং তাকে বলে, আমি তোমাকে আমার লোকেশন সেন্ড করছি, জলদি করে এখানে চলে আসো, এখানে অনেক বড় একটা গন্ডগোল হয়ে গেছে। আলিয়া তখন এটা ড্রেস পরে এবং তার স্কুটি নিয়ে মেহুলের লোকেশনের উদ্দেশ্যে রওনা হয়। আলিয়াকে জলদি করে মেহুলের কাছে পৌঁছতে হবে, তাই আলিয়া তার স্কুটির সুপার স্পিড ওয়ালা বাটনটাকে টিপতে শুরু করে এবং স্কুটিতে সুপার স্পিড অ্যাক্টিভ হয়ে যায়। কিছুক্ষণ পরে আলিয়া মেহুলের কাছে পৌঁছে যায়। মেহুল সেই সময় কাউকে একটা কল করছিল। এত সকাল সকাল কেউই কল তুলছে না, সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছে। স্যার, আমার কথা শুনুন এবং আর্মিদের হেল্প নিন। তুমি সঠিক কথা বলছো আলিয়া, আমাদেরকে আর্মিদের হেলিকপ্টারে করে জসের ঘরে পৌঁছাতে হবে। মেহুল তখনই আর্মিওয়ালাদের কল করে এবং কিছুক্ষণ পরে আর্মিদের একটা হেলিকপ্টার মেহুলের কাছে পৌঁছে যায়। মেহুল পাইলটকে বলে, স্যার, আমাদেরকে ওই মেঘের উপরে তৈরি বাড়িতে যেতে হবে, আমাদেরকে জলদি করে উপরে নিয়ে চলুন। মেহুল এবং আলিয়া হেলিকপ্টারে বসে যায় এবং হেলিকপ্টারটা জসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পাইলট হেলিকপ্টারটাকে জসের বাড়ির ওখানে ল্যান্ড করে দেয়। মেহুল এবং আলিয়া হেলিকপ্টার থেকে নেমে জসের বাড়ির দিকে রওনা হয়। মেহুল এবং আলিয়া তখনই ভূতিস্থানে পৌঁছে যায়। আলিয়া, তুমি ওই দিকে যাও আর আমি এই দিকটা দেখছি। আলিয়া জসের বেডরুমের দিকে চলে যায় এবং মেহুল জসের ল্যাবে জসকে খুঁজতে শুরু করে। জস, তুমি কোথায়? জস দাদা, তুমি কোথায়? ল্যাবের ভিতরে জারের মধ্যে অনেক ভূত রাখা ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। মেহুল ল্যাবের মধ্যে ভূতেদের দেখছিল। তখনই আলিয়ার চিৎকারের আওয়াজ আসে। স্যার, স্যার, জলদি আসুন স্যার। মেহুল দৌড়ে আলিয়ার কাছে পৌঁছে যায়। এই দেখুন স্যার, জসের ঘড়ি এবং ব্যাগ এখানে রাখা আছে এবং জস এখানে নেই। জস তার ঘড়ি এবং ব্যাগ সবসময় তার কাছে রাখে, নিশ্চয়ই অনেক বড় একটা গন্ডগোল আছে, আমাদের জলদি করে জসের খোঁজ নিতে হবে। তখনই মেহুল কারো উপস্থিতি টের পায়। মেহুল আশেপাশে দেখে তো সে একটা ভূত দেখতে পায়। জসের বেডের নিচে দেখো কারো ছায়া দেখা যাচ্ছে। যখন বাড়িতে কেউ নেই তাহলে ছায়াটা কার? আলিয়া এটা দেখে নেয়। সে জাম্প করে জসের গানের কাছে পৌঁছে যায়, সেটাকে তোলে এবং ভূতটাকে ধরে ফেলে। স্যার, এই জসের গানটা তো খুব ভারী, জস কিভাবে এটা সহজে তুলে নেয়? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এই জসটা তো অদ্ভুত মানুষ, আমার ভূতের নামে রাতে ঘুম হয় না আর এগুলো নিয়ে খেলতে থাকে। আলিয়া, ফিরে চলো, কোনো রকমে আমাদের জসকে খুঁজে বার করতে হবে। এরপর মেহুল এবং আলিয়া জসের বাড়ির বাইরে চলে আসে, যেখানে পাইলট হেলিকপ্টার নিয়ে অপেক্ষা করছিল। স্যার, আমাদেরকে নিচে নিয়ে চলুন। মেহুল এবং আলিয়া হেলিকপ্টারে বসে যায় এবং পাইলট তাদেরকে নিচে ছেড়ে দেয় এবং হেলিকপ্টার নিয়ে সেখান থেকে চলে যায়।
আলিয়া, আমি পাশের পুলিশ স্টেশনে গিয়ে জিজ্ঞাসাবাদ করছি, ততক্ষণে তুমি মার্কেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, কোনো ইনফরমেশন পেলে আমাকে কল করবে। এরপর মেহুল এবং আলিয়া নিজেদের গাড়ি নিয়ে রওনা হয়ে যায়। মেহুল পুলিশ স্টেশন পৌঁছে যায়। পুলিশ স্টেশনের মধ্যে পুলিশ 3টে চোরকে মারধর করছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল। প্রথম লোকটা বলছে, আমি কালকে রাতে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম, তাই মাথা দিয়ে অনেক রক্ত বেরোচ্ছিল, তাই আমি ডাক্তারের কাছে পট্টি মারতে চলে গেছিলাম, আমি চুরি করিনি। দ্বিতীয়জন বলে, আমি কালকে রাতে অন্য শহরে গেছিলাম, এই দেখুন সেই ট্রেনের টিকিট। তৃতীয়জন বলে, আমার তো হাতটা ভেঙে আছে, আমি কি করে চুরি করব। এটা শুনে মেহুল বুঝে যায় যে 3জনের মধ্যে কে মিথ্যা বলছে। তৃতীয় লোকটা মিথ্যা কথা বলছে, কারণ মন দিয়ে দেখো তার প্লাস্টারটা তার জামার উপর দিয়ে আছে। এটা কিভাবে সম্ভব? অর্থাৎ এই প্লাস্টারটা আসল নয়, খালি উপর থেকে লাগানো হয়েছে। এই লোকটা মিথ্যা কথা বলছে এবং পুলিশকে বোকা বানাচ্ছে। মেহুল তখনই লকআপের মধ্যে যায় এবং সেই লোকটা প্লাস্টারটা খুলে দেয়। দেখো ইন্সপেক্টর, এই লোকটা বোকা বানাচ্ছিল, এর হাতটা ভাঙা নয়। বাহ স্যার, আপনি তো অনেক জিনিয়াস, কিন্তু আপনি কে? আমি ডিটেকটিভ মেহুল, আমি আমার বন্ধু জস দ্য ঘোস্ট হান্টারের ব্যাপারে ইনফরমেশন নিতে এসেছি। ডিটেকটিভ মেহুলের নাম শুনেই পুলিশটা তখনই মেহুলকে স্যালিউট করে। স্যার, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি, আজ আপনাকে দেখেও নিলাম, বলুন আমি কি সাহায্য করতে পারি। তারপর মেহুল ইন্সপেক্টরকে পুরো ঘটনা খুলে বলে। স্যার, আমি তো জসের ব্যাপারে কিছুই জানি না, কিন্তু আজকে এই গোলদারি দোকানের বাইরে একটা বেনামি গাড়ি ছিল, আমরা সেটাকে পুলিশ স্টেশনের পেছনে রেখে দিয়েছি। এরপর পুলিশ এবং ইন্সপেক্টর তখনই পিছনের দিকে যায় যেখানে সেই গাড়িটা রাখা ছিল। আরে, এটা তো জসের বাইক। মেহুল জসের বাইকটাকে ভালো করে চেক করে এবং তখনই পুলিশওয়ালাটার সাথে মার্কেটের দিকে রওনা হয়, যেখানে পুলিশ এই বাইকটা পেয়েছিল। পুলিশ স্টেশন থেকে মার্কেট যাওয়ার জন্য 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তাটা গৌতম নগর দিয়ে যায়, কিন্তু সেখানে মেলা ছিল। দ্বিতীয় রাস্তা বিজয়নগর দিয়ে যায়, কিন্তু সেখানে একটা ব্রিজ নিচে পড়ে গেছিল, তাই রাস্তা বন্ধ আছে। এবং তৃতীয় রাস্তাটা সবচেয়ে শর্টকাট, কিন্তু মাঝে একটা বড় পুকুর আছে। মেহুল একটা পুলিশওয়ালাকে তার গাড়িটা আনার জন্য বলে দেয় এবং নৌকো করে নদীটা পার হয়ে যায়। মেহুল এবং ওই ইন্সপেক্টরটা দোকানের কাছে পৌঁছে যায়, যেখানে পুলিশ জসের বাইকটা পেয়েছিল। সেখানে সব দোকান খোলা ছিল। স্যার, এই জায়গাতে আমরা জসের বাইকটা পেয়েছিলাম। ইন্সপেক্টর, যতগুলো দোকান আছে সবগুলোর তল্লাশি নাও। এরপর মেহুল এবং ইন্সপেক্টর দোকানের মধ্যে তল্লাশি নিতে শুরু করে। মেহুল এবং পুলিশওয়ালারা অনেকক্ষণ ধরে দোকানগুলোর তল্লাশি নেয়, কিন্তু তারা কোনো ইনফরমেশনই পায় না। মেহুল কিছুই বুঝতে পারছিল না যে জসের বাইকটা মার্কেটে কি করে পৌঁছে গেল। তারপর জস কোথায় গায়েব হয়ে গেল। দোকান থেকে বাইরে বেরোনোর পর মেহুল সেখানেই দাঁড়িয়ে পড়ে যেখানে জসের বাইকটা রাখা ছিল। মেহুল তার পুরো ফোকাস লাগিয়ে চারিদিকে দেখতে শুরু করে। মেহুলের একটা দোকানে সন্দেহ হয় এবং সে বুঝতে পারে এই দোকানে কোনো গন্ডগোল আছে। মন দিয়ে দেখো, পাশের দোকানের চাতালে লাল লাল রক্ত দেখা যাচ্ছে। এখান থেকেই মেহুলের তার উপর সন্দেহ হয়। মেহুল সেই কার্নিশটার কাছে যায় এবং একটা স্টুলের সাহায্যে সেখানে উঠে যায়। সেখানে রক্তের অনেকগুলো দাগ ছিল। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। এটা তো কারো রক্ত মনে হচ্ছে। মেহুল দেরি না করে তখনই রক্তের স্যাম্পল নেয় এবং তার গাড়ির কাছে পৌঁছে যায়। আমাকে সবার আগে এই স্যাম্পলগুলো ডক্টর সঞ্জনার কাছে পৌঁছাতে হবে। মেহুল ডক্টর সঞ্জনার ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তাতে মেহুল আলিয়াকে কল করে। আলিয়া, আমি ডক্টর সঞ্জনার কাছে যাচ্ছি, তুমিও ওখানে জলদি করে চলে আসো। এরপর মেহুল খুব স্পিডে তার গাড়ি চালায় এবং কিছুক্ষণের মধ্যে ডক্টর সঞ্জনার ল্যাবের কাছে পৌঁছে যায়। ডক্টর সঞ্জনা কোনো একটা ইম্পর্টেন্ট প্রজেক্টে কাজ করছিল। ডক্টর সঞ্জনা, জলদি করে এই রক্তটা ডিএনএ টেস্ট করুন, আমার এখনই এটার রিপোর্ট চাই। মেহুল, আমি একটা এখন ইম্পর্টেন্ট রিসার্চ করছি, তুমি কিছুক্ষণ আরাম করো, ততক্ষণে আমি করে দেব। না ডক্টর সঞ্জনা, আমার বন্ধু জস হঠাৎ করে গায়েব হয়ে গেছে, আমার এখনই এই ব্লাডটার রিপোর্ট চাই। মেহুলকে সিরিয়াস দেখে ডক্টর সঞ্জনা তখনই ব্লাডটাকে টেস্ট করতে শুরু করে। কিছুক্ষণ পরে রিপোর্টটা তৈরি হয়ে যায় এবং ডক্টর সঞ্জনা মেহুলকে বলে যে এই ব্লাডটা জস দ্য ঘোস্ট হান্টারের। এটা শোনা মাত্র মেহুল খুব ভয় পেয়ে যায়। ইম্পসিবল, জসকে কে মারতে পারে? নিশ্চয়ই এতে ভূতের রক্ষকদের হাত থাকবে। এরপর মেহুল বিনা দেরি করে তখনই ল্যাব থেকে বাইরে বেরোতে শুরু করে। ডক্টর সঞ্জনা মেহুলকে আওয়াজ দেয়, কিন্তু মেহুল ডক্টর সঞ্জনার আওয়াজ শুনে না এবং তার গাড়ি করে জেলের উদ্দেশ্যে রওনা হয়। তাহলে সিকিউরিটি গার্ডই বলতে পারে যে ভূতের রক্ষককে ছাড়ানোর জন্য কে তাকে টাকা দিয়েছিল। মেহুল জোরে গাড়ি চালিয়ে সেখানে পৌঁছে যায়। তখনই গিয়ে সিকিউরিটি গার্ডের সাথে দেখা করে। আমাকে এখনই ওই জায়গাতে নিয়ে চলো যেখানে মেয়েটা তোমাকে পয়সা দিয়েছিল। আর ওই জায়গাটা জঙ্গলে, আর ওই মেয়েটা আমাকে পয়সা নেওয়ার জন্য ওখানেই ডেকেছিল। ওই জায়গাটা জঙ্গলে হোক বা মঙ্গলে, আমাকে এখনই ওখানে নিয়ে চলো। তারপর মেহুল সিকিউরিটি গার্ডটাকে নিয়ে জঙ্গলের সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওই মেয়েটা সিকিউরিটি গার্ডটাকে টাকা নেওয়ার জন্য ডেকেছিল। এই হাবিলিটা তো অনেক পুরনো লাগছে। স্যার, ওই মেয়েটা এই হাবিলিটার ভেতরেই থাকে, আমার তো খুব ভয় লাগছে, আমি তো হাবিলির ভেতরে যাব না। তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার কিছুই হবে না। এরপর মেহুল এবং সিকিউরিটি গার্ড হাভেলির ভেতরে প্রবেশ করে।
হাভেলিটা অনেক ভয়ানক ছিল এবং সেখানে কাউকে দেখতে পাওয়া যাচ্ছিল না। মেহুল জোরে জোরে চিৎকার করে। মেহুলের আওয়াজ শুনে একটা মেয়ে সেখান থেকে বাইরে আসে। ওই মেয়েটা তো সেই মেয়েটাই যার সাথে জসের দেখা হয়েছিল। মেহুলের সাথে সেই সিকিউরিটি গার্ডটাও ছিল যাকে ওই মেয়েটা টাকা দিয়েছিল। ওই মেয়েটা পুরো ব্যাপারটা বুঝে যায় এবং তখনই সেখান থেকে পালাতে শুরু করে। মেহুল তার পিছু করে, কিন্তু একটা রুমের ভিতরে গিয়ে সেই মেয়েটা গায়েব হয়ে যায়। মেহুলের রুমটাকে ভালো করে দেখে এবং বুঝে যায় যে ওই মেয়েটা কোথায় লুকিয়ে আছে। সামনে লাগানো একটা পর্দা নড়ছে, যেখানে পাশেই লাগানো পর্দাটা মুভ করছে না। এবার এটা কিভাবে সম্ভব? যদি হাওয়ার জন্য পর্দা নড়তো তাহলে একটা নয় দুটো পর্দায় নড়তো, অর্থাৎ ওই মেয়েটা পর্দার পিছনে লুকিয়ে আছে। মেহুল সেই মেয়েটাকে ধরে ফেলে। সত্যি করে বলো তুমি কে, আর তুমি আমার বন্ধু জস দ্য ঘোস্ট হান্টারের সাথে কি করেছো? আমি রজনী। কি হয়েছে জসের সাথে? ও তো আমার বন্ধু। বেশি নাটক করো না, সত্যি করে বলো তুমি এবং ভূতের রক্ষক মিলে জসের সাথে কি করেছো? তো রজনী বলে যে ভূতের রক্ষক তার মা এবং সে জসের ব্যাপারে কিছুই জানে না, সে শুধুমাত্র জসের বন্ধু। রজনী, এবার কোনো রকমে তোমার মায়ের কাছে আমাদের পৌঁছতে হবে। তোমার কাছে কি তোমার মায়ের ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? না স্যার, আমার মা তো ভূতেদের সাথেই থাকে, তাই আমার কাছে কোনো ইনফরমেশন নেই। ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে, আমাকে কোনো রকমে জসকে বাঁচাতেই হবে। তারপরে মেহুল আলিয়াকে কল করে এবং তাকে তার লোকেশন সেন্ড করে বলে, আলিয়া, জস বিপদে আছে, তুমি সব প্রস্তুতির সাথে এখানে চলে আসো এবং তোমার এবং জসের গানটাও নিয়ে আসবে। আরে বাবারে, আমার গানটা তো ভুলভুলিয়া সায়েন্টিস্টের বাড়িতে আছে। আলিয়া তখনই তার গাড়িটা ভুলভুলিয়া সায়েন্টিস্টের দিকে করে দেয়। ভুলভুলিয়া সায়েন্টিস্টকে আলিয়া সব ব্যাপারটা খুলে বলে। তো ভুলভুলিয়া সায়েন্টিস্ট বলে, আচ্ছা, তো এই ব্যাপার, তুমি এখানেই দাঁড়াও, আমি তোমার জন্য কিছু একটা নিয়ে আসছি। এরপর ভুলভুলিয়া সায়েন্টিস্ট তার স্পেশাল ল্যাবে যায় এবং তার সিন্দুক থেকে ফায়ার গানটা বার করে। সায়েন্টিস্ট দুটো ফায়ার গান নিয়ে আলিয়ার কাছে পৌঁছে যায়। আলিয়া ভূতের আগুনে খুব ভয় পায়, তাই আমি এই দুটো ফায়ার গান বানিয়েছি। একটা গান মেহুলকে দিয়ে দেবে আর একটা গান নিজের কাছে রাখবে। আলিয়া ভুলভুলিয়া সায়েন্টিস্টকে থ্যাংক ইউ বলে এবং তখনই সেখান থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয় যেখানে মেহুল ছিল। জস দ্য ঘোস্ট হান্টারের ঘরটা মেঘের উপরে আছে, সেখানে গিয়ে গানটা আনতে অনেক সময় লেগে যাবে। এই ফায়ার গানটা নিয়ে মেহুল স্যারের কাছে পৌঁছে যায়। কিছুক্ষণ পর আলিয়া মেহুলের কাছে পৌঁছে যায়। স্যার, ভুলভুলিয়া সায়েন্টিস্ট আপনার জন্য এই ফায়ার গানটা দিয়েছে। আলিয়া, জসের গানটা কোথায়? তুমি ওটা নিয়ে আসোনি? আলিয়া, তুমি কি ছোট বাচ্চা? সেটা কি করে ভুলে গেলে? স্যার, ওটাতে অনেক সময় লেগে যেত। ঠিক আছে, জসের গান ছাড়াই আমরা ভূতের রক্ষককে ধরে ফেলবো। তারপর মেহুল এবং আলিয়া রজনীর সাথে মিলে ভূতের রক্ষকের কাছে যাওয়ার প্ল্যান বানাতে শুরু করে। অন্যদিকে ভূতের রক্ষক জসকে একটা বড় খাঁচায় বন্দি করে রেখেছিল। ভূতের রক্ষক জসকে অনেক মেরেছিল, তাই জসের বডি থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। জসকে জঙ্গলের মধ্যে একটা পুরনো হাভেলিতে বন্দি করে রেখেছিল। হাভেলির বাইরে অনেকগুলো ভূত পাহারা দিচ্ছিল যাতে কেউ ভেতরে না আসতে পারে। আমি হলাম ভূতের রক্ষক, হা হা হা। আজ আমি তোমাকে বলি দেব এবং তোমার রক্ত দিয়ে আমি হয়ে যাব ভূত এবং হয়ে যাব ভূতের মহারানী। এতক্ষণে তো পুলিশ তোমার ব্যাপারে ডিটেকটিভ মেহুলকে বলে দিয়েছে, সে আমাকে বাঁচিয়ে নেবে। তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর ভূতের রক্ষক যজ্ঞ করতে শুরু করে, আগুন জ্বালাতে শুরু করে। আজ সে জসকে মারবে। আগুনে সবার আগে দুধ ফেলে দেয়, তারপর দই ঢেলে দেয়, তারপর কিছু কাঠের টুকরো দিয়ে দেয়। তারপর ভূতের রক্ষক যজ্ঞ শুরু করে দেয়। অন্যদিকে মেহুল রজনী এবং আলিয়ার সাথে ভূতের রক্ষককে খোঁজা শুরু করে দেয়। মেহুল বারবার রজনীকে ভূতের রক্ষকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করছিল, কারণ সে তার মা ছিল। দেখো রজনী, ভূতের রক্ষক হলো তোমার মা, তাই খুব সহজেই তুমি তার পাতা লাগাতে পারবে। স্যার, জঙ্গলে যদি কোনো ভূত পেয়ে যায় তাহলে তার সাহায্যে আমি জানতে পারবো। স্যার, ভূতের নাম শুনে আমার খুব ভয় লাগছে। ভয় পেও না আলিয়া, রজনী আমাদের সাথে আছে এবং সে ভূতের ব্যাপারে ভালো করেই জানে। কিছুক্ষণ পর মেহুল, আলিয়া এবং রজনী একটা পুকুরের পাশে এসে দাঁড়ায়। মেহুলের অনেক জল তেষ্টা পেয়েছিল, কিন্তু পুকুরের জলটা অনেক নোংরা ছিল। মেহুল পুকুরের জলটাকে ভালো করে দেখে, তো সে তার প্রতিবিম্ব দেখতে পায়। কিন্তু মেহুলের কিছু গন্ডগোল লাগে। পুকুরের জলটা অনেক নোংরা, তাহলে তাতে প্রতিবিম্ব কিভাবে দেখা যেতে পারে? কারণ নোংরা জলে এইভাবে প্রতিচ্ছবি দেখা যায় না। এটা থেকেই মেহুলের ডাউট হয়। মেহুল তখনই রজনীকে ডাকে, রজনী, জলদি করে এখানে আসো, এখানে কিছু গন্ডগোল আছে। রজনী তখনই দৌড়ে পুকুরের কাছে আসে, কিন্তু যখনই রজনী পুকুরের কাছে আসে তার ঘড়িতে কিছু অ্যাক্টিভিটি হতে শুরু করে। এখানে তো ভূত রয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ ভূতটা পুকুরের মধ্যেই আছে। ভূতের কথা শুনে আলিয়া ভয় পেয়ে যায় এবং গাছের উপরে উঠে যায়। রজনী তার স্পেশাল ঘড়ির সাহায্যে ভূতের এক্সাক্ট লোকেশনটা ট্র্যাক করে নেয় এবং জলের মধ্যে লাফ মেরে দেয়। যখনই রজনী জলের মধ্যে ডুবে যায় তখনই মেহুল খুব ঘাবড়ে যায়, কিন্তু কিছু সেকেন্ড পর রজনী ভূতটাকে ধরে পুকুরের বাইরে চলে আসে। রজনী, তুমি তো খুবই বাহাদুর মেয়ে। এদিকে আলিয়া দেখো কত ভীতু। ভীতুর কথা শুনে আলিয়ার খুব রাগ হয়ে যায় এবং সে মেহুলকে বলে, স্যার, আমি ভীতু নই, কিন্তু ব্যাপারটা হলো আমি ভূতেদের ভয় পাই, তাই গাছে চড়ে গেছিলাম। হ্যাঁ আলিয়া, আমি জানি তুমি বাহাদুর,
এবার জলদি করে নিচে চলে আসো। এরপর রজনী সেই ভূতটাকে ভূতের রক্ষকের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো সেই ভূতটা বলে, আমি তোমাকে সবকিছু বলে দেব, কিন্তু আমাকে ঘোস্ট ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তাটা বলতে হবে। আমাকে এই মানুষের দুনিয়া থেকে স্বাধীন করে দাও। রাস্তা তো আমরাও জানি না, কিন্তু তুমি যদি আমাদের সাহায্য করো তাহলে জস তোমাকে সাহায্য করবে ঘোস্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। এরপর সেই ভূতটা বলে যে ভূতের রক্ষক জসকে উত্তর দিকের একটা পুরনো হাভেলিতে বন্দি করে রেখেছে এবং আজ রাত সে তাকে বলি দেবে যাতে সে ভূতের মহারানী হতে পারে। এটা শোনা মাত্র মেহুল খুব ঘাবড়ে যায়। রজনী, জলদি করে আমাদের উত্তর দিকে যেতে হবে, জস খুব বিপদে আছে। রজনী সেই ভূতটাকে ছেড়ে দেয় এবং বলে, জসকে ছাড়ানোর পর আমরা এখানে আসব এবং ঘোস্ট ওয়ার্ল্ডে যাওয়ার রাস্তাটা তোমাকে বলে দেব। এরপর মেহুল, রজনী এবং আলিয়া উত্তর দিকে যেতে শুরু করে। আগিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে একটা বোর্ড লাগানো ছিল যেখানে চারদিকে ইনফরমেশন ছিল। বোর্ডটাকে দেখা মাত্র মেহুল বুঝে যায় যে এই বোর্ডটা নকল। সূর্য ডুবতে শুরু করেছে এবং যেদিকে সূর্যটা ডুবছে সেই দিকে উত্তর দিক লেখা আছে, অর্থাৎ বোর্ডটা নকল। সূর্য সবসময় পশ্চিম দিকে ডোবে। মেহুল তার ক্যালকুলেশন লাগিয়ে উত্তর দিকটা জানতে পারে এবং তারা উত্তর দিকে এগিয়ে যায়। কিছুক্ষণ পর মেহুল, আলিয়া এবং রজনী একটা হাভেলি দেখতে পায়। স্যার, এটা সেই হাভেলি যেখানে আমার মা জসকে কিডন্যাপ করে রেখেছে। মেহুল, আলিয়া এবং রজনী হাভেলিটার কাছে গিয়ে একটা ঝোপে লুকিয়ে পড়ে। স্যার, আমরা সোজা গিয়ে ভূতের রক্ষককে ধরে ফেলি। আমরা লুকিয়ে কেন পড়েছি? হাভেলির বাইরে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু মাটিতে দেখো পায়ের ছাপ দেখা যাচ্ছে, অর্থাৎ নিশ্চয়ই এখানে অনেক ভূত আছে যারা পাহারা দিচ্ছে। আমাদেরকে বুদ্ধি করে কাজ করতে হবে। সন্ধে হয়ে গেছে, আমাদেরকে কোনো রকমে হাভেলির ভেতরে যেতেই হবে, কারণ ভূতের রক্ষক রাত হওয়া মাত্র জসকে বলি দিয়ে দেবে। স্যার, আমাদের কাছে ফায়ার গান আছে, আমরা ফায়ার গানের সাহায্যে ভূতেদের মেরে ফেলবো। না আলিয়া, যদি ফায়ার গান দিয়ে ফায়ার করি তাহলে ভূতের রক্ষক জানতে পেরে যাবে এবং তারপর সে জসের সাথে যা ইচ্ছা করতে পারে। আমাদেরকে দ্বিতীয় কোনো প্ল্যান ভাবতে হবে। রজনী, তুমি ভূতের ব্যাপারে ভালো করে জানো, আমাদেরকে কোনো রকমের ভেতরে নিয়ে চলো। চিন্তা করো না মেহুল, জসের কিছুই হবে না, আমি কিছু করছি। এরপর রজনী মেহুল এবং আলিয়াকে বলে যে সে একাই হাভেলির ভেতরে যাবে এবং হাভেলির ভেতরে গিয়ে সে কিছু ইশারা করবে এবং তারপর তোমরা ভেতরে চলে আসবে। রজনী, তুমি আমার ব্লাস্টিং গানটা নিয়ে ভেতরে যাও আর এটা দিয়ে ফায়ার করে আমাদেরকে ইশারা করে দেবে। এরপর রজনী সেই বন্দুকটাকে তার জামার মধ্যে লুকিয়ে নেয় এবং হাভেলির দিকে এগোতে থাকে। হাভেলির কাছে যাওয়া মাত্র দুটো বড় বড় ভূত রজনীর সামনে চলে আসে। কে তুমি? আমি ভূতের রক্ষকের মেয়ে, আমি আমার মায়ের সাথে দেখা করতে যাচ্ছি। এবং দ্বিতীয় ভূতটা তার জাদু দিয়ে হাভেলির দরজাটা খুলে দেয়। দরজাটা খোলা মাত্র রজনী হাভেলির ভেতরে চলে যায়। হাভেলির ভেতরে রজনীর মা ভূতের রক্ষক যজ্ঞ করছিল এবং সে জসকে একটা কাঁচের প্রিজনে ঝুলিয়ে রেখেছিল। রজনী তখনই তার মায়ের কাছে যায় এবং জোরে জোরে বলে, তুমি এটা কি করে করতে পারো? এটা আমার আসল বন্ধু। এই ছেলেটা আমাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছিল আর এই ভূতকে ধরে রাখে, তাদেরকে জ্বালাতন করে। আমি একে ছাড়বো না। রজনী তার মাকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু ভূতের রক্ষক তার একটা কথাও শোনে না। ফাইনালি রজনী জসকে বাঁচানোর উপায় ভাবতে শুরু করে। যদি আমি গান দিয়ে প্রিজনের দড়িটাকে কেটে দিই তাহলে প্রিজনটা উপর থেকে নিচে পড়ে যাবে এবং জস বাইরে চলে আসবে। কিন্তু ভূতের রক্ষক যে জায়গাতে জসকে লটকে রেখেছিল তার নিচে গরম কয়লা ছিল, অর্থাৎ প্রিজনটা যখনই নিচে পড়বে জস আগুনে জ্বলে যাবে। গরম কয়লার পাশেই জলের একটা অনেক বড় পাত্র রাখা আছে। রজনী ব্লাস্টিং গান দিয়ে ফায়ার করে ওই জলের পাত্রটাকে প্রথমে ভেঙে দেয়। সেটা সব জল গরম কয়লাতে পড়ে যায় এবং কয়লা ঠান্ডা হয়ে যায়। এবং তারপর রজনী পরের ফায়ারে ওই দড়িটাকে কেটে দেয় এবং প্রিজনটা নিচে পড়ে ভেঙে যায়। কিন্তু জস এখনো অজ্ঞান ছিল। এটা দেখে ভূতের রক্ষকের অনেক রাগ হয় এবং সে তার মেয়ে রজনীর উপরে জাদু করতে শুরু করে। রজনীও তার ঘড়ি দিয়ে জাদু করে তার মায়ের সাথে ফাইট করতে শুরু করে। দুজনের মধ্যে জোরদার ফাইট হয়। ভূতের রক্ষক রজনীর উপরে আগুনের গোলা ছাড়তে শুরু করে, কিন্তু রজনী তার ঘড়ি দিয়ে তার চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়ে নেয়। ওইদিকে ফায়ারিংয়ের আওয়াজ শুনে মেহুল আলিয়াকে বলে, আলিয়া, তুমি তোমার গান নিয়ে রেডি হয়ে যাও, মনে হচ্ছে রজনী আমাদের ভেতরে ডাকছে। মেহুল এবং আলিয়া তখনই দৌড়ে হাভেলির দিকে এগোতে শুরু করে, কিন্তু হাভেলির বাইরে থাকা দুটো ভূত মেহুল এবং আলিয়ার উপর হামলা করে দেয়। কিন্তু মেহুল এবং আলিয়া ফায়ার গান দিয়ে ফায়ার করতে শুরু করে যাতে সেই ভূতগুলো পিছু হটতে শুরু করে। আলিয়া লাগাতার ভূতের উপর ফায়ারিং করছিল এবং মেহুল ভেতরে যাওয়ার রাস্তা খুলছিল। তখনই একটা ভূত জাদু করে একটা পাথর তুলে মেহুলের দিকে ছুড়ে দেয়। পাথরটা দ্রুত বেগে মেহুলের দিকে এগোচ্ছিল। মেহুল নিচে ঝুঁকে যায় এবং পাথরটা সোজা গিয়ে দরজায় লাগে, যাতে করে হাভেলির দরজাটা ভেঙে যায়। বাহ, দারুণ ব্যাপার, আপনি তো ভূতকে দিয়ে দরজা খুলিয়ে নিলেন। আমার প্রশংসা করা বন্ধ করো, পিছন দিকে দেখো, ভূত তোমার উপর হামলা করছে। মেহুল তখনই তার ফায়ার গান দিয়ে দুটো ভূতের উপর আগুন ছুড়ে দেয়। আগুনের ফলে ভূতগুলো পিছিয়ে যায়। এরপর মেহুল এবং আলিয়া হাভেলির ভেতরে চলে যায়।
হাবিলের ভিতরে রজনী ভূতের রক্ষকের সাথে লড়ছিল এবং সামনেই জস অজ্ঞান হয়ে পড়েছিল। আলিয়া, তুমি গিয়ে জসকে দেখো, আমি ভূতের রক্ষককে দেখছি। আলিয়া জসের দিকে এগোতে থাকে। তখনই হঠাৎ ভূতের রক্ষক একটা মন্ত্র বলে এবং সেখানে একটা নয় দুটো জস দেখা যায় এবং দুটো জসের কন্ডিশন একদম সেম ছিল, অর্থাৎ দুটো জসই অজ্ঞান ছিল, কিন্তু এদের দুজনের মধ্যে একটা জস নকলি ছিল। আলিয়া তখনই বুঝে যায় যে দুজনের মধ্যে কোন জসটা নকল। কিন্তু দ্বিতীয় জসটাকে ভালো করে দেখো, তার কাছে যে কাঁচের টুকরোগুলো পড়ে আছে সেগুলো ট্রান্সপারেন্ট নয়, অর্থাৎ এই কাঁচের আরপার কিছুই দেখা যায় না। যেখানে জস যখন বন্দি ছিল তো প্রেজেন্টটা ট্রান্সপারেন্ট ছিল, অর্থাৎ দ্বিতীয় জসটা নকল। আলিয়া তখনই প্রথম জসটার কাছে যায় এবং তাকে জাগাতে শুরু করে। জস জ্ঞান ফিরে পায়। আরে আমার মাথাটা কেন ব্যথা করছে। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে মেহুল আমাকে বাঁচাতে আসবেই। এরপর জস দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু জস অনেক দুর্বল ফিল করছিল, কারণ ভূতের রক্ষক তাকে অনেক মেরেছিল। ভূতের রক্ষক তার জাদু দিয়ে মেহুল এবং রজনীর সাথে ফাইট করছিল। মেহুল ফায়ার গান দিয়ে ভূতের রক্ষককে ডিস্টার্ব করছিল এবং রজনী তার জাদুর ঘড়ি দিয়ে জাদু করছিল। মেহুল জসকে দেখে ফেলে। জস মেহুলকে সম্মতি জানায় এবং মেহুল ভূতের রক্ষককে বিজি রাখে, কিন্তু ভূতের রক্ষক একটা মন্ত্র বলে একটা জাদু করে দেয় যাতে মেহুলের ফায়ার গানটা ভেঙে যায় এবং মেহুল হাওয়াতে উঠতে থাকে। আলিয়া, কিছু করো, আমি যদি নিচে পড়ে যাই আমার হাত পা ভেঙে যাবে। হাওয়াতে ওড়ার পর মেহুল নিচে পড়তে শুরু করে। আলিয়া মেহুলকে বাঁচানোর সম্পূর্ণ চেষ্টা করে, কিন্তু মেহুল নিচে পড়ে যায় এবং সে খুব আহত হয়। এরই মধ্যে জস গিয়ে ভূতের রক্ষকের পা টেনে দেয় এবং ভূতের রক্ষক মুখ ফুঁড়ে মাটিতে পড়ে। সুযোগ বুঝে রজনী ভূতের রক্ষককে ধরার চেষ্টা করে, কিন্তু ভূতের রক্ষক জাদু করে দুটো ডুপ্লিকেট রক্ষক বানিয়ে দেয়। এখন সেখানে একজন নয়, তিনটে ভূতের রক্ষক ছিল। জস এবং রজনী বুঝতে পারছিল না যে আসল ভূতের রক্ষককে। দ্বিতীয়টাকে ভালো করে দেখো, তার নাকটা লাল হয়ে আছে আর সবেমাত্র জস তার পা টেনে দিয়েছিল যাতে সে মুখ থুড়ে মাটিতে পড়েছিল এবং তার নাকটা লাল হয়ে গেছিল। জস তখনই দ্বিতীয়টার কাছে যায় এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ভূতের রক্ষক জাদু করে জসের বডিটা আগুন লাগিয়ে দেয়। আরে রজনী, জলদি করে আগুনটা নেভাও, নইলে আমি পুড়ে যাব। রজনী তার ঘড়ি দিয়ে আগুনটাকে নিভিয়ে দেয়। তুই আমার মেয়ে হয়ে এদের সাথ দিচ্ছিস, আমি তোকেও ছাড়বো না। তুমি ভূতের সাথ দিচ্ছ মা, কিন্তু আমি সত্যির জন্য লড়ছি। তাহলে এই নে। এবং ভূতের রক্ষক তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে রজনীর উপর হামলা করে দেয় এবং রজনী দূরে গিয়ে পড়ে। গোয়েন্দা মেহুল একটা কাঁচের টুকরো তুলে নেয় এবং নিশানা লাগিয়ে ভূতের রক্ষকের মাথায় মেরে দেয়। কাঁচের টুকরোটা সোজা গিয়ে ভূতের রক্ষকের মাথায় লাগে এবং সে নিচে পড়ে যায়। সুযোগ বুঝে জস তার জামা দিয়ে ভূতের রক্ষকের দুটো হাত বেঁধে দেয়। এবার বুড়ি, তোমার খেলা শেষ। আরে রজনী, তুমি তো ঘায়াল হয়ে গেছো। এরপর সবাই মিলে রজনীর কাছে যায় এবং তাকে তুলে নেয়। আমরা তোমার মাকে ধরে ফেলেছি, এবার চিন্তা করার কিছুই নেই। কিন্তু এরই মধ্যে ডাকলা তান্ত্রিক চলে আসে এবং জাদু করে সবাইকে হাওয়াতে উড়িয়ে দেয় এবং তাদেরকে একটা দড়ি দিয়ে বেঁধে দেয়। আজ আমি কাউকে ছাড়বো না, আর লজিক্যাল আর্মি তোমাদেরকেও নয়। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, জলদি করে সাবস্ক্রাইব করো। আমার কাছে আমার বন্দুকটা নেই, নইলে ডাকলা তান্ত্রিককে দেখাতাম আমি। ভূতের রক্ষক, তুমি ভূতের মহারানী হতে চাও? তুমি মানুষ, তুমি আমাদের মহারানী কোনোদিনই হতে পারবে না। এবং সে আগুনের গোলা তুলে ভূতের রক্ষকের দিকে মারতে শুরু করে। ভূতের রক্ষক চলতে শুরু করে। এইসব দেখে রজনী রেগে যায় এবং সে তার ঘড়ির সাহায্যে সেই দড়িটাকে ছিঁড়ে ফেলে এবং তার হাত দিয়ে আগুনের গোলা বেরোতে শুরু করে। সে আগুনের গোলাটা তান্ত্রিকের উপর মারতে শুরু করে। 1, 2, 3, 4। রজনীর রাগটা যত বাড়ছিল তার ক্ষমতাও তত বাড়ছিল। সে হাওয়াতে উড়তে শুরু করে, তার হাত দিয়ে আরো আগুন বেরোতে শুরু করে এবং তার চোখটা লাল হয়ে যায়। তার চোখ দিয়ে লেজার বেরোতে শুরু করে। এসব দেখে ডাকুলা তান্ত্রিক একদম ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায় এবং রজনী তার লেজারটাকে একদম কন্ট্রোল করতে পারছিল না। কখনো সে লেজারটা উপরে ছাড়ছিল, কখনো নিচে। একটা লেজার গিয়ে মেহুলের গানে লেগে যায় এবং মেহুলের গানে আগুন লেগে যায়। এসব কি হচ্ছে আমার সাথে? আমার কি হয়ে গেছে? রজনী একদম ভয় পেয়ে যায় এবং সেখান থেকে গায়েব হয়ে যায়। এই রজনীর কাছে মনে হচ্ছে অনেক কিছু পাওয়ার আছে আর সে এগুলোকে কন্ট্রোল করতে পারছে না। আমাকে রজনীকে খুঁজে বার করতেই হবে। অন্যদিকে মেহুল জল এনে ভূতের রক্ষকের আগুনটা নিভিয়ে দেয়। এরকম শক্তি জস তোমার কাছেও আছে, যেটা তুমি জানোই না। সেগুলোর সাহায্যে আমি ভূতেদের মহারানী হতে চেয়েছিলাম। স্পেশাল পাওয়ার, তাও আবার আমার মধ্যে? ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। তারপর মেহুল জসকে তখনই হসপিটালে ভর্তি করে দেয় এবং ভূতের রক্ষককে একটা স্পেশাল প্রিজনে বন্দি করে দেয়। মেহুল, আলিয়া এবং রজনী মিলে জসকে তো বাঁচিয়ে নিল, কিন্তু রজনীর কাছে এই স্পেশাল পাওয়ারটা কি? আর জস কি তার স্পেশাল পাওয়ারের ব্যাপারে জানতে পারবে? দেখবো আমরা পরের সপ্তাহে।